গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ জন, এর মধ্যে ত্রাণপ্রার্থী ৭৭ জন। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় কানাডা। পাকিস্তান, দক্ষিণ কোরিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের। এদিকে ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের বিমানে তীব্র ঝাঁকুনি, জরুরি অবতরণ, আহত ২৫ জন। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে জান্তা সরকার। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা, জানাবো সেই খবর। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭৭ জন ছিলেন ত্রাণপ্রার্থী। একই সাথে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার হাসপাতালগুলো। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। আর কানাডার এমন সিদ্ধান্তে দেশটির সাথে বাণিজ্য চুক্তির পথ আরও কঠিন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। তীব্র ক্ষুধার বিষণ্ণ ছায়ায় ছেয়ে গেছে গাজা। এর সাথে প্রতি মুহূর্তে মৃত্যুর শঙ্কা। চারদিকে শুধু হাহাকার, এক মুঠো খাবার চাই। আর এই খাবার নিতে আসা ক্ষুধার্ত মানুষগুলোর উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিকিম ক্রসিং পয়েন্টের দিকে ত্রাণ নিতে যাবার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ৬৪৮ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে সাহায্যের জন্য আসা আরও ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। পর্যাপ্ত সাহায্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে জিএইচএফের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলি। জাতিসংঘ জানিয়েছে, মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের প্রয়োজন। তবে গত ৪ দিনে মাত্র ২৬৯ ট্রাক এই অঞ্চলে প্রবেশ করেছে। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। এদিকে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন। হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে গাজায় চলমান নৃশংসতা বন্ধ না করলে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ৩১ জন বিশিষ্ট নাগরিক। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শিল্পী, কবি, শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাংবাদিক ও অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতারা। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ ৪টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলায় ব্যবহার করা হয়েছে ৫টি ড্রোন ও প্যালেস্টাইন ২ নামের একটি নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রের গতি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি বলে দাবি করেছে তারা। সব হামলাই সফল হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। অন্য হামলা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। পাকিস্তানের সাথে একটি বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের সাথে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ট্রাম্প। তবে তার এই পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, বাণিজ্য চুক্তির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি পণ্য রপ্তানির উপর পারস্পরিক শুল্ক হ্রাস পাবে। তবে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। ভারতের ওপর ২৫% পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে রাশিয়া থেকে জ্বালানি কেনায় দেশটির ওপর জরিমানা আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার হঠাৎ নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন বিস্ফোরক ঘোষণা আসে ট্রাম্পের কাছ থেকে। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, তারা সবসময় রাশিয়ার কাছ থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে। এছাড়া চীনের সাথে তারাও রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা, তাই ভারত 25% শুল্ক দেবে আর অস্ত্র ও জ্বালানি কেনায় জরিমানা দেবে। ট্রাম্পের এই ঘোষণার জবাব দিয়েছে ভারত। দেশে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটি বিবেচনায় নিয়েছে ভারত সরকার। 25% শুল্ক আরোপের প্রভাব কি হবে সেটি দেখা হচ্ছে। ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। দক্ষিণ কোরিয়া থেকে পণ্য আমদানি করা পণ্যের ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প লিখেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের একটি পরিপূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে। আর এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিউং বলেছেন, এই চুক্তি তার দেশকে অন্যান্য দেশের তুলনায় বেশি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের দিকে নিয়ে যাবে। শুল্ক নিয়ে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়ের মাত্র একদিন আগেই এই চুক্তি হলো। শুল্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া, তবে বিনিয়োগের খাতগুলো নির্ধারণ করে দেবেন ট্রাম্প। সেই সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 100 বিলিয়ন তরল প্রাকৃতিক গ্যাস কিনবে দক্ষিণ কোরিয়া। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা শুল্কে গাড়ি, ট্রাক ও কৃষি যন্ত্রাংশ কিনতে পারবে দক্ষিণ কোরিয়া। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পণ্যের উপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর মধ্য দিয়ে ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক 50% দাঁড়ালো। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, ব্রাজিল সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়ন, ভয়ভীতি দেখানো, হয়রানি, সেন্সরশিপ এবং সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ও তার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, ব্রাজিলের অস্বাভাবিক ও ব্যতিক্রমী নীতি ও পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, মার্কিন নাগরিকদের মত প্রকাশের অধিকার, মার্কিন পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ক্ষতি করছে। ঘোষণায় বোলসোনারোর বিচারে যুক্ত ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে মোরায়েসের নামও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কামচাটকা অঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরই মধ্যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। সুনামি আঘাত হানে জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও। সব মিলিয়ে মোট 14টি দেশের উপর জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। তবে সন্ধ্যার মধ্যে জাপান, হাওয়াই এবং রাশিয়া সহ বেশিরভাগ দেশ সুনামির সতর্কতার মাত্রা কমানো হয়েছে। হাওয়াইয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, সন্ধ্যায় হনুলুলু বিমানবন্দর থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। এছাড়া স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে হাওয়াই বন্দর। তবে ফরাসি পলিনেশিয়ার কর্তৃপক্ষ প্রত্যন্ত মার্কেসাস দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাকে এখনও নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী 8.8 মাত্রা ভূমিকম্পের পর সুনামির ঢেউ আছড়ে পড়ে প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে। জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ আঘাত হানলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক কম। ভূমির গঠন এবং সমুদ্র তলদেশের আকৃতি এখানে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন গবেষকরা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। বিশ্বজুড়ে গত 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এমন শক্তিশালী ভূমিকম্প দেখা যায়নি। রুশ বিজ্ঞানীরা বলছেন, কামচাটকায় ভূমিকম্পটি 1952 সালের পর থেকে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ছিল। 2004 সালের ভারত মহাসাগরীয় সুনামি এবং 2011 সালের জাপানের সুনামির স্মৃতি মানুষের মনে ফিরে আসে। তবে এবার সুনামির প্রভাব তুলনামূলকভাবে অনেক কম ছিল, যদিও কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচের স্তর যখন হঠাৎ সরতে থাকে, তখন উপরের পানি ধাক্কা খেয়ে বিশাল ঢেউ তৈরি করে, যেটি উপকূলে পৌঁছে সুনামি সৃষ্টি করতে পারে। গভীর সমুদ্রে এই ঢেউ ঘন্টায় 800 কিলোমিটার বেগে ছুটে যায়, কিন্তু সেখানে এর উচ্চতা সাধারণত 1 মিটারের নিচেই থাকে। কিন্তু উপকূলের কাছে এসে পানি কম গভীর হলে ঢেউগুলো ধীর গতিতে চলতে শুরু করে এবং উচ্চতা বাড়িয়ে দেয়, ফলে উপকূলে একটি জলের প্রাচীরের মতো ধেয়ে আসে।
এবারের ঘটনায় পূর্ব রাশিয়ার কিছু অংশে প্রায় 4 মিটার উঁচু ঢেউ উঠেছিল। তবে এটি 2004 বা 2011 সালের মতো বিশাল আকার নেয়নি। ভূমির গঠন ও সমুদ্রের তলদেশের আকৃতি এখানে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া এখন বিশ্বের অনেক দেশে উন্নত সুনামি সতর্কতা ব্যবস্থা রয়েছে। ভূমিকম্পের পর দ্রুত অ্যালার্ম চালু করে জনসাধারণকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যা 2004 সালের ভারত মহাসাগরীয় সুনামির সময় সম্ভব হয়নি, যার ফলে 14টি দেশে প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে ভূমিকম্পের সঠিক সময় আগে থেকে পূর্বানুমান করা সম্ভব না হলেও প্লেটের গতি এবং ভূমিকম্পের সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানীরা পূর্বাভাস দিতে পারেন। এ কারণে প্রাণহানি যেমন এড়ানো যায়, তেমনি ক্ষয়ক্ষতিও কম হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কারণে অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে আমস্টারডামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ডেল্টা ফ্লাইট 56। 9 ঘন্টার এই যাত্রাপথে মাত্র 2 ঘন্টার মাথায় মাঝ আকাশে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে বিমানটি। পরে স্থানীয় সময় সন্ধ্যা 7:45 মিনিয়াপোলিসে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটিকে। ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসে অবতরণের পরপরই জরুরি চিকিৎসা দল বিমানবন্দরে হাজির হয়ে যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর 25 জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিমানটিতে মোট 275 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর একটি F-35C যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 মার্কিন নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি মুক্ত ও বিস্তীর্ণ কৃষি জমিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিলেন। তাছাড়া কৃষি জমি ও আশেপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এই দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি। এ ছিল আজকের আয়োজনে বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।